রিয়া, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন সংগঠক এবং সমাজকর্মী গাজী মোহাম্মদ শফিকুল হক। আমরা চলে যাচ্ছি তার কাছে। কাজ তো শুরু হলো, সেটা যেভাবেই হোক না কেন, স্কাউট থেকে আসার পরে এক ধরনের মতদর্শন শুরু করলেন, এবং তারপরে এই যে বাসা থেকে থাকেন এক ধরনের এই ধরনের কাজ পছন্দ করে না বা অথবা সাপোর্ট করে, ফ্যামিলি সাপোর্টের ব্যাপারটা আসলে কেমন ছিল? শুরুতে তারা, আমি মনে হয়েছিল তারা খুব বিরক্ত, কিন্তু কারণ অনেক এই রাস্তাঘাটের ছেলে পেলে, কেউ কারো বাবা ভ্যান ড্রাইভার, কেউ মানে ময়লা কুড়াই, এরকম ছেলে পেলেও আসছিল। মানে তারা আসতেছে, বাসার মধ্যে একটা হিজিবিজি অবস্থা। তাও আমি বসাইতাম আমার ড্রয়িং রুমে খুব বেশ বড় স্পেস ছিল, প্রায় 20-25 জন বসানো যেত। তারা এসে খুব মানে এই ময়লা নোংরা জামা কাপড় নিয়ে এসে বসতেছে, তাদের কাছে খুব মনে হইতো যে একসময় খুব বিরক্ত। তারপরে এক সময় দেখলাম যে আমার বড় ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে, কল্লোল ঠাকুরি, আমার খুব পছন্দের দুজন। তো ওরাও আসা শুরু করলো, এই ছেলেদের সাথে বসতেছে, খেলতেছে, এই করতেছে। তখন আমার কাছে খুব মনে হলো যে না, ওরা এখন তখন আর কিছু বলতো না। কি করতেন ওদেরকে দিয়ে? এই প্রাথমিক পর্যায়ে ওই খাতা কলম দিতাম। খাতা কলম, অনেক স্কুলের বেতন লাগতেছে, সে এসে বলতেছে স্যার আমার বাবা মা আসতেছে, ওদেরকে আমি দিতাম ইয়ের মধ্যে। বা শুধু আমাদের জামতলা এলাকায় না, এই জামতলা এলাকার বাইরে থেকে কখনো মাছ দেয় একটা একটু দূরের এলাকা, ওইখান থেকে আবার আরেকটা জায়গা, অনেক দূরের একটা জায়গা থেকে আসছিল, গোলাচিপা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে কিছু ছেলে পেলে আসছিল এই মানে সহযোগিতা নেওয়ার জন্য, এবং সবগুলোই নিচের লেভেলের। তো এই সময়টা আপনি যেটা বলছেন, তখন আপনি নিজে কলেজের ছাত্র? আমি তখন যখন ওই সময়টাতে একদম যখন শুরু করলেন, তখন এই যে তাদেরকে বই খাতা কিনে দেওয়া বা স্কুলের বেতন দেওয়া, সেটার জন্য তো আপনারও একটা অর্থের যোগানের ব্যাপার ছিল। আমি তখন দুইটা টিউশনই করতাম। আচ্ছা, মানে নিজের পকেটের টাকা দিয়ে? পকেটের টাকা দিয়ে, কিন্তু স্কুলের খরচটা ভাই, আমার কলেজের খরচটা যোগান দিত আমার ভাই। আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের নিচের লেভেল থেকে যে নিচে 4 জন, আমরা আজকে প্রতিষ্ঠিত মোটামুটি সবাই, একমাত্র আমি সবচেয়ে মানে নিচের দিকে আছে, সবাই আপনি মোটেও নিচের দিকে নন, আপনি অনেক উপরে সারির, এবং যে কারণে আজকে আপনি রাঙা সকালের এই জায়গাটাতে বসতে পেরেছেন, আমরা নিশ্চয়ই গর্ব করতে পারি। কারণ অদিতি নিশ্চয়ই জানো যে আসলে যে কাজটাই করুক না কেন, সেটা যদি মনোযোগ দিয়ে করে এবং সেটা যদি আন্তরিকতার সাথে করে, তাহলে কোনো কাজই আসলে ছোট নয়। আর অনুষ্ঠানের শুরুতেই যেটা নিয়ে আলাপ হচ্ছিল, এই যে ঘর থেকে বেরোলেই সাধারণ মানুষ সালাম করে, শ্রদ্ধা জানায়, এই যে মানুষের ভালোবাসা, একটা কথা আছে না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে সে বড় সেই নয়, এবং ছোট বলাটাই ভালো। ওকে, একটু জানি যে সংগঠন তো আপনি শুরু করলেন এবং তারপরে বিভিন্ন প্রতিকূলতাও পার করতে হয়েছে, কিন্তু আর্থিক একটা সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার, সেই জায়গাটা কি করলেন? কোনো টাকা পয়সা আমি কারো কাছে যেতাম না, কখনো কারো সাথে না। আমি ছোট ছোট পরিসরে ছোট ছোট প্রোগ্রাম করতাম, একদম ঘরোয়া পরিবেশ। তাকে একটা পুরস্কার দিচ্ছি, প্রতি সপ্তাহে ক্লাস করতাম, শুক্রবার দিন বসতাম, আমার বাসায় আসতো, তো ওদের ই করতে একটা কলম দিয়ে দিতাম। ফার্স্ট প্রাইজ একটা কলম, সেকেন্ড প্রাইজ ওদের একটা কলম বা 2টা কলম, থার্ড প্রাইজ 3টা কলম, এইভাবে শুরু করতে করতে 2003 সাল ওই সময়ে সবচেয়ে বড় একটা প্রোগ্রাম করছিলাম আমি। আমাদের স্কাউটসের অনেক বড় বড় নারায়ণগঞ্জের যারা সেন্ট্রালের কর্মকর্তা, ওনারা আসছিল। আমি সেদিন একটা বক্তৃতা দিতে যাই, খুব কান্না এসে করছিল আর কি। আমার ফ্রেন্ডরা তখন খুব উপলব্ধি করছে যে আমরা ওর পাশে দাঁড়াইতে পারি ইচ্ছা করলে, এবং তখন সে দাঁড়াইছিল। তখন তারা আমার কিছু ফ্রেন্ড সার্কেলরা, আমি তখন ঢাকায় চাকরি করতাম পত্রিকাতে, তো এই তখন বন্ধু বান্ধবরা আসা শুরু করলো, তখন ওরাও সারপ্রাইজ দেওয়া শুরু করলো, যে ও যখন দিচ্ছে, ও যখন 20 জনকে দেয়। আমার এক সময় দেখা গেছে যে আমি 97-98 সালের দিকে আমার 112 জন 13 জন ছেলে মেয়েকে আমার সাপোর্ট দিতে হইতেছে। 1 দিস্তা করে কাগজ দিতাম, প্রতি মাসে একটা করে কলম, 1 দিস্তা করে কাগজ। এই টাকাগুলো কিভাবে ম্যানেজ? আমি তখন ঢাকায় সাংবাদিকতা করতাম, ওই টাকা দিয়ে আপনি? হ্যাঁ, আমি তখন ওই ক্রিয়া জগতে একটা পত্রিকা আছে, প্রচুর লেখালেখি করতাম। যে টাকাটা আসতো, আমি বাসায় কোনো টাকা পয়সা দিতাম না, তো আমার ওই টাকাটা বেশিরভাগই 80% টাকাটা আমি দিব ওইটার পিছনে চলে গেছে। তো ওইখান থেকে শুধু বন্ধুরা আসলো, বন্ধুরা একদম। তারপর এক সময় দেখা গেলো যে আমি সবসময় সেক্রেটারি থাকতাম, আমার বন্ধু বান্ধব একদম এই করলো যে না, ও সারা সবসময় থাকে, আমরা চেঞ্জ করি। তো আমি চেঞ্জ করতে যেয়ে আলটিমেটলি 6 মাসের মধ্যে অকার্যকর হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু আমার কাছে এই নবপ্রজন্ম সংগঠনটা হলো আমার ব্লাড। মানে আমি খুব আজকে এই যে নবপ্রজন্মের কথা বলতে পারাটা আমার জন্য খুব সৌভাগ্যের বিষয়। মানে এটা আমার একটা ব্লাড। আমি আমার বাচ্চা খুব পছন্দ করি, কিন্তু আমার এই সংগঠনটার জন্য আমার অনেক কিছু আর কি ত্যাগ তিতিক্ষা ইয়ের জন্য। তো দেখলাম যে
ওদের জন্য তো আমার সংগঠনটা বন্ধ দিতে হবে। তারপর আমি সংগঠন কমিটি থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আমি আমার কাজ আবার শুরু করলাম। ওকে, এখন আবার চলতেছে। সেই বন্ধু নাকি? হ্যাঁ, এখনো আছে আমার দুই বন্ধু, বিশেষ করে তিনটা বন্ধু, অসীম জাহাঙ্গীর সূত্রপাত থেকে শুরু ছিল আর কি। তারপরে সুজন আর চিন্ময় আমার খুব ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। আচ্ছা, মানে ওরা এখন আমার সাথে, ওরা এখনো কাজ করে যাচ্ছেন আপনার সাথে। আপনি তো সাধারণত এই যেটা বলছিলেন যে খাতা কলম দেয়া, স্কুলের খরচ দেয়া, মানে শিক্ষা কেন্দ্রিক যে ব্যাপারগুলো এইরকম সুবিধা বঞ্চিত শিশুদের, সেই দিকটা আপনি তাদেরকে সাহায্য দিয়ে থাকেন। তো কখনো কি এরকম ভেবেছেন যে নিজে একটি স্কুল করে দেবেন তাদের জন্য, বা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবেন? হ্যাঁ, এটা আমার স্বপ্ন ছিল। আমি জানি না বাস্তবায়ন করতে পারবো কিনা। তো আমার আসলেই স্বপ্ন ছিল। আমি চেয়েছিলাম যে আমার এলাকার মধ্যে যদি একটা ছোট একটা রুমও পাইতাম, যদি প্রয়োজনে ভাড়াও নিতে পারতাম, যে আমি এটা রুম একটা ভাড়া নিয়ে একটা লাইব্রেরির মতো, আমার টার্গেট ছিল আমি একটা লাইব্রেরি করবো এই বাচ্চাদের জন্য, এবং বাধ্যতামূলক এটা এই বাচ্চাদের মধ্যে একটা লাইব্রেরি করার জন্য, যে আমি এটা যদি করতে পারি। আমার এখন একটা স্বপ্ন আছে। কাশেম যে বললাম, একজন বাংলাদেশের খুব বিশিষ্ট শিক্ষাবিদ আছে, উনি একসময় আমাকে উনি পার্সোনালি খুব পছন্দ করেন আমার এই কাজের জন্য। আমাদের সংগঠনের একটা ছেলে, সজল নাম, ও এখন একেবারে নিচে হরিজন সম্প্রদায় যেটা বলে, ও আমার এই ক্লাস 3 থেকে আমার সাথে সম্পৃক্ত, এই সংগঠনের সাথে সম্পৃক্ত, আমি সাপোর্ট দিচ্ছি। সে এখন জগন্নাথে ইংরেজিতে অনার্স করতেছে। সে কালকে আমার রাত্রিবেলা সে একটা সময় মেসেজ পাঠিয়েছে, কোন একটা সময়, যে আমি এই প্রোগ্রামটা স্যার, আমি এই প্রোগ্রাম মিস করতে চাই না, আজকের প্রোগ্রামটা। আমি জানি সে দেখতেছে। যাই হোক, মানে উনিও আমাকে সাপোর্ট দিচ্ছিল, বলছিল যে আমি এটা করবো। আমি বলছিল তুমি কিছু লিস্ট দাও। লিস্ট দেওয়ার জন্য আমি মোটামুটি একটা লিস্ট করে দিয়েছিলাম। কিন্তু আসলে পরের উপর নির্ভরশীল হয়ে কোনো কিছু করা যায় না। আমরা যারা আসলে এইভাবে আন্তরিকভাবে কাজ করি, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড, বা এটা আন্ডারগ্রাউন্ডেই বলে, কারণ এদিকে কেউ আসে না। কিছু সমাজকর্মী আছে, তারা এই ধরনের কিছু কাজ করতেছে, আর আমরা যারা আছি টুকটাক আবার করতেছি। কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে তাদের নিজেদের স্বার্থের জন্য। আমি জানি না, উনি খুব আসলে খুব ভালো লোক, কিন্তু এলাকার কিছু লোকের কারণে বা ইয়ের কারণে এইভাবে আমরা করতে পারি না। মানুষ তার স্বপ্নের সমান বড়, গুণীজনেরা বলেন। আপনার ভিতরে স্বপ্ন আছে এবং অবশ্যই সেটা সম্ভব হবে। আর ওই পথ চলতে গেলে কিন্তু পথে কাটা থাকবেই। সুতরাং কাটা ফুটলেই যে আসলে পাটাকে ফেলে দিতে হবে, ব্যাপারটা এরকম না। একটু জানতে চাই যে এই যে কাজগুলো আপনি শুরু করলেন সেই 90-এর দশকের শুরু থেকে বলি, বা মাঝামাঝি থেকে, তারপরে আপনি কোনো রেজাল্ট কি পেয়েছেন? যে ছেলে মেয়েগুলোকে নিয়ে এসে আপনি শেখাচ্ছেন, ওরা ওই ট্র্যাক থেকে বের হয়ে এসছে, ভালো করে পড়াশোনা করছে, কেউ এস্টাবলিশড হয়েছে, এরকম কোনো রেজাল্ট কি পেয়েছেন? ওই যে আমি এটা বললাম যে সজল একটা ছেলে, আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ওইটা, যে ওকে আমি একটা সমাজের ভালো অবস্থানে নিয়ে যেতে পারছি। হরিজন সম্প্রদায়ের মধ্যে আসলে এগুলি হয় না, কিন্তু ওকে আমি যতটা পারছি সাপোর্ট দিচ্ছি। ওর বাবা আমাকে এখনো দেখলে, মানে ওর বাবা ভাই দেখলে, ওই আমাদের জামতলার আমাদের এলাকার মোড়েই ওদের জুতো মেরামত করে দোকান আছে, মানে আমি আসলে মানে ওদেরকে মুচি বা এগুলো বলি না, আমি বলি যে আমাদের জুতা মেরামত করে, কারণ এটা আসলে ওনার একটা পেশা, ওনাকে সম্মান করার একটা। চমৎকার। এক বাতি আসলে হাজার বাতিকে আলোকিত করতে পারে। আমরা মনে করি একটা বাতি প্রজ্বলিত হয়েছে, হাজার বাতি আলোকিত হবে। আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে এসে বাকি আড্ডা দিচ্ছি। দর্শকের সাথেই থাকবেন, ফিরছি একটু পর।